দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, এই মুহূর্তে তারেক রহমান তো আছেন রাজধানী এভারকেয়ার হাসপাতালে। এর আগে তিনি সমাবেশ স্থলে ছিলেন। এখন সমাবেশ শেষে নেতাকর্মীরা সেখানে কীরকম অবস্থান নিয়েছেন কিনা সেই খবর জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। যাচ্ছি তানজিম শাফিনের কাছে, তিনি আছেন রাজধানীর বনানী এলাকায়। শাফিন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সমাবেশ শেষ তো হয়েছে, নেতাকর্মীরা বের হচ্ছেন কিনা এবং কোন ধরনের যানজট সৃষ্টি হয়েছে কিনা, সবশেষ কী অবস্থা দেখছেন সেখানে জানাবেন আমাদেরও। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। ছোঁয়া সকল দ্বিধা, সকল অনিশ্চয়তার যেন উত্তর মিলেছে আজকের দিনে। যারা অপেক্ষায় ছিলেন বাংলাদেশে বিএনপির কর্মী সমর্থকরা, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সংবর্ধনা সমাবেশে তাদের সামনে বক্তব্য রেখেছেন এবং সেখান থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন তার অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে, যেমনটা আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন। আর যারা নেতাকর্মীরা এসেছিলেন দেশের বিভিন্ন জায়গা থেকে, নানা মাধ্যমে তারা এসেছিলেন, এই কয়েকদিন তারা বিভিন্নভাবে আসলে অবস্থান নিয়েছিলেন, প্রস্তুতি নিচ্ছিলেন এই আজকের দিনটির জন্য। তো আজকের দিনেও আসলে আমরা দেখেছি যে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে এবং তারপর সেখান থেকে তারেক রহমান সেখানে প্রবেশ করেন। জানি রাখি যে দুপুর 12:15 তিনি বাংলাদেশ অবতরণ করেন এবং শাহজালাল থেকে বিমানবন্দর থেকে প্রায় ৩.৫ ঘন্টা সময় লেগেছে সেই ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে সমাবেশস্থলে যেতে, যেহেতু সারা পথেই নেতাকর্মীদের উৎসুক জনতার একটা দীর্ঘ ঢল ছিল। সেটি ধীরে ধীরে অতিক্রম করে তিনি মঞ্চে ওঠেন ৩:৫১ থেকে তিনি তার বক্তব্য দেন এবং এর পরপরই তার বক্তব্যের পরপরই আসলে সেই সংবর্ধনা সমাবেশটি শেষ করা হয় এবং সেখান থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চলে যান এবং নেতাকর্মীরা সেখান থেকে ফিরছেন। এখানে যানবাহন সংকট একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেহেতু সমাবেশস্থলের বেশ দূর থেকেই বিভিন্ন পথের যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছিল। সে কারণেই অনেক বেশি পরিমাণ গণপরিবহন নেই, যার ফলে নেতাকর্মীরা যারা এসেছিলেন সেই সংবর্ধনা আয়োজনে তাদেরকে ফিরে যেতে হচ্ছে অনেকের দুপা ভরসা করি। তো আমরা দেখছি যে রাস্তায় এটি শুধুমাত্র, আমি এখন নতুন বাজার প্রগতি সরণিতে দাঁড়িয়ে আছি। এই প্রগতি সরণি দিয়ে জানেন যে ঢাকার বিভিন্ন জায়গায় আসলে যাওয়ার সুযোগ রয়েছে। গুলিস্তান, সায়দাবাদ, যাত্রাবাড়ির মতো যেই ঢাকার প্রবেশ মুখগুলো রয়েছে সেখানে যাওয়ার পথ মূলত প্রধানতম পথ এটি। তো এখান থেকে আসলে নেতাকর্মীরা এখনো যাচ্ছেন, গণপরিবহনের সংকটটি রয়েছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন তাদের শরীরে যে ক্লান্তি আছে ঠিক তার চেয়ে অনেক বেশি গুণ রয়েছে মানসিক তৃপ্তি। তারা বলছেন যে দীর্ঘ বছর ধরে তারা যেই লড়াই সংগ্রাম চালিয়ে আসছিলেন, যেই রাজনৈতিক আদর্শে তারা বিশ্বাসী, সেখান থেকে তাদের নেতৃত্বর জায়গাটিতে বেশ কিছুটা সংকট ছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর ধরে নির্বাসিত জীবন, সেটি বিএনপির রাজনৈতিক যাত্রাকে অনেকটা ভুগিয়েছে। তো সেখান থেকে এই নেতাকর্মীরা যখন আজকে তাকে সশরীরে দেখলেন, তারা বলছেন যে আগামী দিনে বিএনপির রাজনৈতিক ব্যবস্থা আরো সুসংহত হবে এবং আগামী দিনের গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রেও তারেক রহমান ভূমিকা রাখবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য তার যে রাজনৈতিক, তারাই দেশে ফেরা রাজনৈতিক ভারসাম্য আনতে অনেক বেশি সহায়ক হয়ে উঠবে। তো নেতাকর্মীরা এভাবেই আসলে বেশিরভাগ নেতাকর্মীরা দুপা ভরসা করে যাচ্ছেন। অনেকেই তারা যেই পরিবহনগুলোতে এসেছিলেন, যেমন অনেকে বাস নিয়ে এসেছেন দলীয়ভাবে কিংবা অন্যান্য পরিবহন, পিক আপ ভ্যান, এরকম পরিবহন নিয়ে এসেছিলেন, তারা সেই পরিবহনগুলোতে সওয়ার হয়ে আসলে নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন। তবে তারা সেটাই বলছেন যে তাদের শরীরে ক্লান্তি থাকলেও মনে আসলে তৃপ্তি। আগামী দিনের তাদের যে রাজনৈতিক যাত্রা সেটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আরো বেশি সুসংহত হবে, আরো বেশি সুগঠিতভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন। তো এই ছিল আমার কাছ থেকে। একদম শাফিন, আপনি যেমনটি বলছেন, আসলে ১৭ বছর পর তিনি দেশে ফিরেছেন, আবেগ আপ্লুত হওয়াটাই আসলে স্বাভাবিক।